আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। নয়াপল্টনে বিএনপির আড়ম্বরপূর্ণ শ্রমিক সমাবেশ, অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল সমর্থন অযৌক্তিক বললেন তারেক রহমান। জনগণের স্বার্থ রক্ষার আহ্বান। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবে ইসির সুপারিশের কঠোর সমালোচনায় এনসিপি নেতারা বললেন, লোক দেখানো ভোটের দিকেই হাঁটছে কমিশন। ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ কর্মস্থলের আশ্বাস জামায়াত আমিরের। মালিক শ্রমিককে পরস্পরের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান। সম্পদ অর্জনের অবৈধ পদ্ধতি শনাক্ত না হলে পুলিশের সংস্কার কাজে আসবে না বললেন সলিমুল্লাহ খান। অভ্যন্তরীণ কারণে বাহিনীর জনপ্রিয়তায় ভাটা। সীমান্তে সামরিক মহড়া চালালো পাকিস্তান। পরিদর্শন করলেন সেনাপ্রধান অসীম মুনির। শত্রুপক্ষের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কানাডা সরকারের ছাড়পত্র পেয়েছে সমিত। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনের আগেই পেলেন সুখবর। সিঙ্গাপুর ম্যাচের জন্য আছেন বাফুফের পরিকল্পনায়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir glass. অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে ফ্যাসিবাদের জন্ম হয়। নয়াপল্টনের শ্রমিক সমাবেশে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মিয়ানমার, ভারত কিংবা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশ। তিনি অন্তর্বর্তী সরকারের একাংশের বিরুদ্ধে তোলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ উস্কে দেওয়ার অভিযোগ। দাবি জানান সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। কিষাণ শ্রমিক কুলি মজুরের সমাবেশ। যাদের ঘামে রক্তে গড়ে ওঠা অট্টালিকা আর সভ্যতায় বসবাস, সেই শ্রমজীবী মানুষের অধিকারের কথা জানান দেওয়ার সমাবেশ। কপালে কবজিতে লাল কাপড় বাঁধা, হাতে লাল পতাকা আর লাল ব্যানার ফেস্টুনের সঙ্গে ড্রামের দ্রিম দ্রিম শব্দে লাল বিপ্লবের ডাক দিয়ে সমাবেশে যোগ দেয় বিপুল শ্রমিক জনতা। কেন্দ্রীয় এই কর্মসূচি বিগত বছরগুলোতে ঢাকার নানা প্রান্তের শ্রমিক অধ্যুষিত অঞ্চলে হলেও এবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন, কিন্তু অন্তর্বর্তী সরকারের একটি অংশ এটিকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভেদ উস্কে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। তারেক রহমান বলেন, দেশে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, সেজন্য জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতে, রাখাইনে করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদের কাছ থেকে। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে, কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়,
সবার আগে বাংলাদেশ। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। শঙ্কা জানান বিভক্তির সুযোগ নিয়ে পলাতক অপশক্তি পুনর্বাসিত হবার। 2024-এর জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি থেকে রামপুরা কিংবা মোহাম্মদপুর থেকে উত্তরা সহ দেশ জুড়ে এই শ্রমিক শ্রেণীর মানুষ আরও একবার নেমে এসেছিল রাজপথে বৈষম্যের বিরুদ্ধে। শ্রমিক দল বলছে সেই আন্দোলনে 71 জন দলীয় নেতাকর্মী, 30 জন রিক্সা চালক এবং অসংখ্য ভাসমান শ্রমজীবী মানুষ আত্মাহুতি দিয়েছে। তারা বলছে ভোট ও ভাতের অধিকার পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, তাই আগামী দিনে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠিত হলেই কেবলমাত্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা পাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়া যাবে, এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকের অবস্থা আগের মতোই থেকে গেলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে শ্রম আইন সংশোধন সহ শ্রমিকের অধিকার নিশ্চিতে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। মালিক শ্রমিক এক হয়ে স্বনির্ভর জাতি গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের 5টি পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন ডক্টর ইউনূস। শ্রম বিষয়ে প্রবন্ধ ক্যাটাগরিতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। শ্রম বিষয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পান 6 জন সাংবাদিক। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে সৃষ্ট হওয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে শ্রমিক মালিকদের এক হয়ে কাজ করতে হবে। শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রম খাতে নেওয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতোই থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। আজ এটা আমাদের সবার দায়িত্ব। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। দক্ষতা অনুযায়ী তৈরি করা হচ্ছে কর্মসংস্থান অধিদপ্তর। পর্যায়ক্রমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। পরে শ্রমিকদের নিয়ে বানানো মঞ্চ নাটক উপভোগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো র্যালি সহ নানা আয়োজন। সকালে মানিক মে এভিনিউয়ের র্যালিতে যোগ দেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির শুরুতেই বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে একটি বড় প্রভাব সৃষ্টি হবে। মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই পাল্টে যাবে সমাজের চিত্র। উপদেষ্টা জানান, শ্রমিকদের বেতন ভাতা সহ নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO নিষেধাজ্ঞা ঝুঁকিতে ছিল দেশ। এমন এম শাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি সার্বিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়।
মে দিবসের সমাবেশে উত্তাপ ছড়ালো রাখাইনে মানবিক করিডোর ইস্যু। জনগণ ও রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে এ ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত করলে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে দেশবিরোধী চুক্তি মানা হবে না। দিনটি শ্রমিকের অধিকার আর ন্যায্যতা বুঝে নেয়ার। নয়াপল্টনে প্রতিবাদের লাল পতাকা উড়িয়ে সে বার্তাই দিল কলকারখানা আর নানা শিল্পের প্রধান অংশীদাররা। জিয়া রহমানের ছোট্ট শাসনামলে অন্যতম বড় অবদান ছিল দেশের এই শ্রমখাত আর শ্রমিকদের জন্য উৎপাদনমুখী নানা উদ্যোগ। বিএনপি সরকারও ক্ষমতায় এসে প্রথমে সংস্কার করা হয় শ্রম আইন, নির্ধারণ করা হয় পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, গঠন করা হয় শ্রমিকদের জন্য মজুরি কমিশন। তাই এই শ্রমিকদের সবচেয়ে বেশি আবদার বিএনপির কাছে। শ্রমিক হিসাবে আমরা বিএনপির কাছে প্রত্যাশা যে এই শ্রমিকদের কাছে কোনো চাঁদা না হয়, শ্রমিকদের যাতে ন্যায্য অধিকার পায়। একটা শ্রমিক বর্তমানে ন্যূনতম যেন 25,000 টাকা বেতন পায়। মে দিবসের শ্রমিক দলের সমাবেশে ঘোষণাপত্রে তুলে ধরা হয় নানা দাবি। বন্ধ শিল্প চালু করো, নতুন শিল্প গড়ে তোলো। শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। সমাবেশে গুরুত্ব পায় জাতীয় স্বার্থ। বিএনপি নেতারা প্রশ্ন তোলেন, বিদেশিদের সাথে চুক্তি ইস্যুতে শেখ হাসিনার পথে হাঁটছে কিনা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আগানোর সাথে সাতটা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদের বুঝতে পারেন? যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুতরাং প্রিয় ভাইরা, দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক উত্তরণের উপর নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এক ফ্যাসিস্ট তাড়াতে নতুন কেউ ফ্যাসিবাদী হয়ে উঠছে কিনা সেই প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে ইসি যে সুপারিশ পাঠিয়েছে এর কঠোর সমালোচনা করেছেন এনসিপি নেতারা। তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন কোনো সংস্কার চায় না, লোক দেখানো ভোটের দিকেই হাঁটছে তারা। তাই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির। দলের নেতারা বলছেন, লেভেল প্লেইং ফিল্ড এই কমিশন দিয়ে সম্ভব নয়। শ্রমিক দিবসের এক আলোচনা সভায় দলের নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, আসছে নির্বাচনে প্রবাসী শ্রমিকদের ভোটের ব্যবস্থা রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ে দলের শ্রমিক উইংয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বলেন, শ্রমিকদের আজীবন ব্যবহার করা হয়েছে বিভিন্ন দলের ক্ষমতায় আসার অস্ত্র হিসেবে, কিন্তু তাদের স্বার্থ দেখেনি কেউ। এমনকি নির্বাচন কমিশনও তাদের ব্যাপারে উদাসীন। মালিকদেরকে কিভাবে পুষিয়ে, মালিকদেরকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অতি দরিদ্র যে জনগোষ্ঠী আছে তাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু ব্যবস্থা অবশ্যই করতে হবে, না হলে এই শ্রমিকদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখার ফলে তারা জাতীয় রাজনীতি থেকে অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তেমনিভাবে তাদের সামাজিক স্বীকৃতি থেকে তারা দূরে সরে যাচ্ছে। আলোচনায় উঠে আসে সামনের জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। সুষ্ঠু নির্বাচন করতে এই কমিশন পুনর্গঠনের দাবি জানান নেতারা। নির্বাচন সংস্কার কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই মৌলিক সংস্কার প্রস্তাবে নির্বাচন কমিশন ইসি রাজি হচ্ছে না, এবং তারা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা যাবে এটারও তারা বিরোধিতা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথেই ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং
অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং সেটির জন্য নির্বাচন কমিশন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়, সেটির জন্য আমরা তাদের সুদৃষ্টি আশা করছি। শ্রমিকদের উপর হামলা, নির্যাতন, হত্যার সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান জাতীয় নাগরিক পার্টির নেতারা। বলেন শিগগিরই শ্রমিকদের অধিকার রক্ষায় দেশের শিল্পাঞ্চলগুলোতে বিভিন্ন কর্মসূচি দেয়া হবে। 90 পরবর্তী সময় আমরা বঞ্চিত হয়েছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কর্মক্ষেত্রে কাজ করবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে মেয়েরা বেশি নিরাপদ থাকবে আশ্বাস দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত, তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা হয় না। শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমের শিকার বলেও মন্তব্য করেন তিনি। মালিক ও শ্রমিককে পরস্পরের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন শ্রমিক নেতা ও কর্মীরা। শ্রমিকরা অভিযোগ করেন, বছরে একদিন শ্রমিকদের গল্প শোনানো হয়, বাকি দিনগুলো শ্রমিক অধিকার নিশ্চিতে কোনো কাজ করা হয় না। নতুন বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন তারা। আমাদের বাংলাদেশের যত শ্রমিক বা বিশ্বের যত শ্রমিকেরা কাজ করে ন্যায্য দাবি পায় না। শ্রমিকের যে অধিকার, সেই অধিকারটা যেন আমাদের এভাবে আবার নতুন করে ফিরিয়ে পাই। বহু শ্রমিক আছে যারা জীবনের বিনিময়ে এদেশ এবং জাতির জন্য তারা কাজ করে, কিন্তু দুঃখের বিষয়, ভাগ্যের পরিহাস যে তাদের শ্রম অধিকার তাদেরকে দেয়া হয় না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে শ্রমিকরা নানাভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। চাঁদাবাজদের জুলুম থেকেও শ্রমিকরা নিস্তার পান না বলে অভিযোগ করেন তিনি। মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়, এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। ক্ষমতায় গেলে নারীরা সম্মানের সাথে কাজ করার সুযোগ পাবে বলে জানান জামাত আমির। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেক জায়গায় শ্রমিকদের এত কম বেতন দেয়া হয় যে তাদের অমানবিক জীবনযাপন করতে হয়। অমানবিক বেতন কাঠামোর ইতি টানতে উদ্যোগ নেয়ার কথা জানান জামাত আমির। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজধানীতে জামাতের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ থেকে রাজনৈতিক শক্তিমত্তার পরিচয় দেওয়া সহ গণতন্ত্র ও শ্রমিকদের অধিকার ইস্যুতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান জামাত নেতৃবৃন্দ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বের হয় শোভাযাত্রা, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের তাগিদ দেন সবাই। ন্যায্য মজুরি ও নির্দিষ্ট কর্মঘণ্টার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেন বহু শ্রমিক। দিনটির স্মরণে 1 মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই উপলক্ষে জেলায় জেলায় নানা আয়োজন। লাল পতাকা, বাদ্যযন্ত্র নিয়ে সিলেট নগরীর রাজপথে মিছিল বের করে বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠে আসে সম্মিলিত কণ্ঠে। মে দিবসের আমাদের অঙ্গীকার একটি শোষণহীন, বৈষম্যহীন সমাজ রাষ্ট্র নির্মাণ। জেলা প্রশাসনের উদ্যোগে রংপুরের কাচারি বাজার থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া প্রেস ক্লাবের সামনে উদীচী শিল্পগোষ্ঠীর পরিবেশনায় তুলে ধরা হয় শ্রমিকদের বঞ্চনার নানা গল্প। এছাড়াও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বরিশালে শ্রমিক দলের সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের ভোটারদের অধিকাংশই শ্রমিক, অথচ এখনো তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়নি। 12 কোটি হচ্ছে ভোটার, তার
মধ্যে শ্রমিক হচ্ছে 7,35,00,000। যারা ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করে, যারা ভোট দিয়ে সরকার গঠন করে, তারা বঞ্চিত, তারা নির্যাতিত, তারা অসহায়। মে দিবস উপলক্ষে আয়োজন ছিল নাটোরেও। দেশের স্থিতিশীলতা আর গণতন্ত্র বজায় রাখতে প্রতিনিধিত্বমূলক সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। রাজশাহী নগরীর বর্ণালী মোড় এলাকায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রমিক অধিদপ্তরের কর্মকর্তারা। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় মে দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে রেল স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। আমরা এখানে শ্রম দিতে আসছি আমাদের সংসার চালানোর কারণে। এখন পুরুষরা যদি মজুরি সমান পায় তাহলে আমাদেরও সেই সমান মজুরির অধিকার আছে। মালিক এবং শ্রমিকের মধ্যে সেই সম্পর্কটাই থাকা উচিত, যেটা হচ্ছে একে অপরের পরিপূরক হয়। তাতে আমাদের কর্মবাস্তবায়নে অনেক সুবিধা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে ময়মনসিংহেও পালন করা হয় শ্রমিক দিবস। পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এছাড়াও শিল্পাঞ্চল, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ অন্যান্য জেলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় শ্রমিকদের অধিকার আদায়ের এই বিশেষ দিনটি। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। রাজনৈতিক প্রভাবমুক্ত হতে না পারলে পুলিশ বাহিনী থেকে কার্যকর সেবা পাওয়া সম্ভব নয় মনে করেন বিশিষ্টজনরা। সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ মিলনায়তনে মত বিনিময় সভায় তারা বলেন, গেল 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় দিতে হবে। আগামী দিনে দায়িত্ব পালনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরিণতি পুলিশ বাহিনীকে মাথায় রাখার আহ্বান জানান বিশিষ্টজনরা। পুলিশ সপ্তাহে নাগরিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়। প্রতিপাদ্য ছিল নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন। অংশ নেন শিক্ষক, ব্যবসায়ী, গবেষক, সাবেক পুলিশ প্রধান সহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিক প্রতিনিধিরা। বলেন, পুলিশ একদিনে এমন নেতিবাচক অবস্থানে যায়নি, বরং শাসকরা দিনে দিনে এমন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন প্রাতিষ্ঠানিক পরিবর্তন। যে রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ পুলিশের অপরিহার্যতা, অর্থাৎ বাংলাদেশ পুলিশকে আমরা যারা নিপীড়ক একটা পুলিশ, একটা অবয়ব কাঠামো আমরা যেভাবে উঠাই মানুষের মধ্যে, মননে, মস্তিষ্কে, সেটার পিছনে কারণ টাকা। পুলিশকে কি আমরা প্রফেশনাল হতে দিচ্ছি কিনা, কিংবা না দিলে কে দিচ্ছে না? একটা সংস্কৃতির পরিবর্তন দরকার, এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে কাজ করে তখন পুলিশ বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে। এবং আমি খেয়াল করলাম সবচেয়ে বেশি হাততালি এসছে পুলিশকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার না করার কথা হয়েছে। আমি চাই সেই বাংলাদেশের সেই পুলিশ যেখানে নারী এবং শিশুর আস্থার প্রথম জায়গা হবে পুলিশ ফোর্স। পাহাড় থেকে সমতলের মানুষের যে কোনো অন্যায়ের প্রতিবাদে মূল লক্ষ্য হবে জাস্টিসের জন্য পুলিশ ফোর্স। বিশিষ্টজনরা বলেন, পুলিশকে কাজের স্বাধীনতা দিতে হবে। সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ বক্তা। বলেন, পুরাতন আইন পরিবর্তন না হলে কোনো সংস্কারই টেকসই হবে না। ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। যদি সেটা থাকে তাহলে আর কোনোদিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না, স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে। সোসাইটি বা আমরা যে সমাজের জন্য কাজ করতে যাই সেই স্বাধীনতা কি আমরা দিতে পারছি, এবং সেটা কি আমাদের যথেষ্টভাবে প্রোটেকশন যাওয়ার জায়গাটা আছে? আমরা আশা করব যে এই ধরনের আলোচনার মধ্যে আপনারা এটা নিয়ে কাজ করবেন। তো এই যে পুলিশ কমিশন হলো, এটা 1861 সালের পুলিশ আইনের কথা কিছুই বলে না। গণ্ডগোল কিন্তু ওইখানে আছে। ওইখানে বলা আছে, দ্য সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ ভেস্টস ইন দ্য গভর্নমেন্ট উইদাউট ডিফাইনিং সুপারিনটেন্ডেন্টসটা কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে, বা জেনারেল একটা আউটলাইন নাই। মানে যা খুশি আপনি তাই করতে পারেন।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরির মূলে রয়েছে রাষ্ট্র। এই সমাজে জনগণ থেকে দুই ভাগে ভাগ করলেন আপনি। যারা জনগণের মধ্যে কর্তৃত্ব করে অভিজাততন্ত্র, আশরাফ, তারাই হয়েছে সিভিল সোসাইটি, আর বাকি জনগণ আপনি পিপল বলেছেন। আমি ওই জন্য বললাম পুলিশের বিকল্প সিভিল সোসাইটি নয়, পুলিশের বিকল্প তো গোটা জাতি, দ্য পিপল। কিন্তু হু ইজ দ্য পিপল, এই প্রশ্ন আমাদের জিজ্ঞেস করা উচিত। ভবিষ্যতে সত্যিকার জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সবার সহযোগিতা চান পুলিশ কর্মকর্তারা। আমি আজ বুঝেছি শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। হজ যাত্রায় এখনও ভিসা হয়নি 16,261 জনের। সৌদি আরবের ওয়েবসাইট নুসুকের আপডেট কার্যক্রম চলার কারণেই এই জটিলতা তৈরি হয়েছে বলে দাবি হজ অফিসের। সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। ভিসা জটিলতায় এখন পর্যন্ত 23 জন হজ যাত্রী সৌদির ফ্লাইট ধরতে পারেননি। অবশ্য তিনি আশ্বস্ত করেছেন নিবন্ধনকৃত সবাইকেই হজে যেতে পারবেন। সংকট কাটাতে চিঠি দেয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষকে। দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন শতভাগ হজ যাত্রী। বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত 27টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন 11,060 জন মুসল্লি। রাত পর্যন্ত এই সংখ্যা ছাড়িয়ে যাবে 15,000-এ। এবারের হজ যাত্রায় সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। এই বছর সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, আমরা সরকারি ব্যবস্থাপনা যাচ্ছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। যে ওই একটু জন্য মল্লাম সাহেবরা আমাদের কিছু বেশি আগে নিয়ে আসছে। পাসপোর্টটা জমা নিল, তখন যদি আমার ভাই মেট্রিক নিত তাহলে আমার তো এই ভোগান্তিভুক্ত হতো না। আমি এক সপ্তাহ ধরে ভোগান্তিভুক্ত হচ্ছি, আমার ভিসা নাই, টিকিট নাই। আজ সকাল 10:10 পর্যন্ত মোট 27টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই 27টি ফ্লাইটে এখন পর্যন্ত 11,060 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছে এবং আজকের দিনে মোট 10টি ফ্লাইট রয়েছে। ইতিমধ্যে আজকের 4টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে গত 9 মাসে অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে সেই শ্রমিকদের কোনো জায়গা হয়নি এই সরকারে। শ্রমিকদের বৈষম্য নিরসনে কোনো কমিশন গঠন করা হয়নি। গত 9 মাসে শ্রমিকদের আকুতি শোনার সময় হয়নি তাদের। শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণেও কোনো ব্যবস্থা বর্তমান সরকার নেয়নি বলেও মন্তব্য করেন সাইফুল হক। এত পরিবর্তনের কথা বলছেন, শ্রমিকের জীবনে যদি কোনো পরিবর্তন না আসে, কেবলমাত্র একই শ্রেণীর মধ্যে ক্ষমতার হাত বদল করে যদি আপনারা করতে চান, তাহলে এই বদলটাকে আমরা কিন্তু মেনে নেব না। আমরা বদল করতে চাই। আমার শ্রমিকের জীবন, শ্রমজীবী মানুষের জীবনে পরিবর্তন আসছে কিনা, আমার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আমার কর্মসংস্থান, আমার ন্যায্য মজুরি, আমার নিরাপত্তার প্রশ্ন, সেখানে কোনো পরিবর্তন আসছে কিনা, এটা আমরা দেখতে চাই। মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। বিকেলে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের এই আয়োজনে যোগ দেন বিভিন্ন শিল্পীরা। সেখানে প্রথমে মহান মে দিবসের ইতিহাস ও বাস্তবতা তুলে ধরেন বক্তারা। বলেন, মহান মে দিবসের 139তম দিবসে এসেও এখনও কর্মঘণ্টা ও মজুরির জন্য শ্রমিকদের আন্দোলন করতে হয়, এটি খুবই হতাশাজনক। বক্তারা বলেন, কেবল দাবি জানালেই এই পুঁজিবাদী সমাজে শ্রমিকদের মুক্তি মিলবে না। শ্রমিকদের রাজনীতিকরণে জোর দেওয়ার দাবি তোলেন তারা। বক্তব্য শেষে একক কবিতা, প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা। পুঁজিবাদ শ্রমিক শোষণ না করে টিকে থাকতে পারবে না, এটা স্পষ্ট কথা। কিন্তু আজকে শুধু শ্রমিক শোষণ নয়, শ্রমিকদের উপর নেমে এসেছে নিপীড়ন, অত্যাচার। যে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছিলাম, তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করেছিল হরিজনরা। অতএব আমি এই সভা থেকে উচ্চারণ করতে চাই, অবিলম্বে এই চিটাগাংয়ের যে হরিজন, তাদেরকে আপনার জামিন দেওয়ার ব্যবস্থা করুন। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত শ্রম। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখেই কানাডা প্রবাসী এই ফুটবলারকে নিজেদের পরিকল্পনায় রাখছে বাফুফে। এই সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা এগিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার কথা জানান বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। লাল সবুজের বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত, যা দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক বলছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম।
কানাডা সকার অ্যাসোসিয়েশন একটা পেয়ে গিয়েছে, সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটা অর্জন। এখন আমরা অপেক্ষা করছি শামিদ কখন আমাদের কনসুলেটে যাবে টরন্টোতে। উই আর হোপফুল, যদি উনি 2 তারিখে যান, কনসুলেট ইজ রেডি। আমি ওনাকে আবারও বলেছি যে যদিও বা কনসুলেট ইজ ফুললি ওয়েটিং ফর ইউ, আপনি যখন কনফার্ম করবেন আপনি প্লিজ আমাদেরকে জানাবেন, আমরা আবার কনসুলেটকে জানাবো। এখন আসলে আমরা শামিদের অপেক্ষায় আছি। শামিদ যখন কনফার্ম করবেন উনি যাবেন, সাথে সাথে আমাদের এখান থেকে একটি রিমাইন্ডার ইমেল যাবে এবং আমার সম্মানিত সভাপতি নিজে ব্যক্তিগত ফোন করবেন, এবং আমি আশা করি সেক্ষেত্রে পাসপোর্টটা যত দ্রুত সম্ভব সেটা আমরা হাতে পেয়ে যাব। পাসপোর্ট আবেদনের পর কোন কোন ম্যাচের জন্য সমিতকে চায় বাফুফে সেটি উল্লেখ করে তার ক্লাবকে চিঠি পাঠাবে ফেডারেশন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্যারাগুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কংগ্রেসে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে আহ্বান জানাবেন সভাপতি তাবিথ আউয়াল। মের ফার্স্ট উইকের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে উঠিয়ে দিতে পারে সব ডিটেইলস। 13 অথবা 14 মে ফিফা কংগ্রেসে উনি যাচ্ছেন প্যারাগুয়েতে। সো উনি বলেছেন আমাকে ইন দ্য মিনটাইম আমরা যদি এটা করে ফেলি, উনি ডেফিনেটলি ইনশাল্লাহ ওখানে কনসার্ন যারা আছেন তাদেরকে রিচ আউট করবেন, তাদেরকে অনুরোধ করবেন। আমি বারবারও বলি এখানে কিন্তু আমাদের অনুরোধ করা ছাড়া আর কিছু করার নেই। 10 জুন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচকে ঘিরেই সমিত সোমকে পরিকল্পনায় রাখছে বাফুফে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে এই প্রবাসী ফুটবলারের ইচ্ছায় তাকে ঢাকায় এনে দলের সাথে পরিচয় পর্বটা সেরে নিতে চায় ফেডারেশন। সম্ভাবনাটা খুবই স্লিম বিকজ টাইম লাইন, বাট যদি উনি আসতে চান অবশ্যই এটা আমরা অ্যারেঞ্জ করবো না, কারণ অ্যাবসলিউটলি উনি তো ওখান থেকে বসে খেলা দেখতে পারবেন, কোনো সন্দেহ নেই। বাট উনি যদি ফিজিক্যালি এসে এখানে সে টিমের সাথে কথা বলতে চান, আমাদের এখানকে অ্যাটমসফিয়ার দেখতে চান, ইট উইল বি আওয়ার অনার to invite him and have him in Bangladesh to watch the game. Of course, why not? সেই সাথে কিউবা মিচেলের খেলা নিয়েও অনেক দূর এগিয়েছে বাফুফে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারতের সাথে উত্তেজনার মধ্যে সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত দেশটির সেনারা। এমন বার্তা দিতেই চালানো হয়েছে মহড়া। ট্যাঙ্ক কামান ব্যবহারে নিজেদের দক্ষতা দেখান সামরিক বাহিনীর সদস্যরা। পূর্ণমাত্রার এই মহড়া পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। এই মহড়া পাকিস্তানের ঝিলম এলাকার। ভারতের সাথে যুদ্ধের দামামার মধ্যেই নিজেদের সক্ষমতা ঝালাই করে নিচ্ছেন পাক সেনারা। বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যম জানায় ঝিলমের তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহড়া। এতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছেন পাকিস্তানের সেনারা। মহড়ায় ছিল ট্যাঙ্ক, কামান সহ নানা অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নিয়েছেন এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক নামের অনুশীলনে। গণমাধ্যমের দাবি, ভারতকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির জানান দিতেই এই সামরিক অনুশীলন। লক্ষ্য শত্রুপক্ষকে নিজেদের শক্তিমত্তার জানান দেয়া। সামরিক মহড়া পরিদর্শন করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। আইএসপিআর জানায় এ সময় তিনি সেনাদের ভারতের যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি আরব সাগরে যুদ্ধ জাহাজের মহড়া চালিয়েছে ভারতও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পেহেলগামে হামলাকারীরা এখনও দক্ষিণ কাশ্মীরে আত্মগোপন করে আছে, এমনটি জানিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। গহীন বনাঞ্চলে অন্তত 4 সন্ত্রাসী লুকিয়ে আছে বলেও ধারণা গোয়েন্দা সংস্থাটির। বুধবার রাতে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, উড়ি এবং আখনোট সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে নতুন তথ্য জানিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএর। বিবৃতিতে বলা হয়, এখনও দক্ষিণ কাশ্মীরে অবস্থান করছে সন্ত্রাসীরা। জড়িতদের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আর নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নয়াদিল্লি উস্কানিমূলক কিছু করলে বসে থাকবে না ইসলামাবাদ। 26 জন মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই ভয়াবহ হামলার পেছনে কারা জড়িত তাও স্পষ্ট। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর শক্ত জবাব দিতে হবে। সময় নষ্ট করা চলবে না। Pakistan will not be the first one পাকিস্তান আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না, তবে ভারত উত্তেজনা বাড়ায় এমন কিছু করলে তার কড়া জবাব দেয়া হবে। পেহেলগাম ঘটনার সাথে ইসলামাবাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। রাজনৈতিক স্বার্থেই দিল্লি তার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
নিউজ।